নমস্কার, মতামত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অভিজিৎ। আজকের এই মতামত অনুষ্ঠানে আমার সঙ্গে এমন এক ব্যক্তি রয়েছেন যার পরিচয় শুধু নামটাই, কারণ তিনি একজন ভারতীয় জনতা পার্টির, বলতে গেলে 1985 সাল থেকে ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক হিসাবে তিনি কাজ করে আসছেন। শুধু ভারতীয় জনতা পার্টি নয়, প্রায় 1975 সাল থেকে সংঘ পরিবারের সঙ্গে কিন্তু তিনি জড়িত। ভারতীয় জনতা পার্টি তাকে এবার কাছাড় জেলার সহসভাপতি হিসাবে দায়িত্ব দিয়েছেন। কাঠিগড়া বিধানসভা সমষ্টির ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মকাণ্ডর এক অন্যতম নেতৃত্ব তিনি দিয়ে যাচ্ছেন। তিনি অন্য কেউ নয়, তিনি হলেন বিপ্লব কান্তি পাল, যাকে আমরা কেউ নীলুদা বা কেউ নীলু কাকু বলে চেনেন। নমস্কার বিপ্লব দা। নমস্কার। আপনাকে ঈশান বাংলার আমার এই মতামত অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমিও ঈশান বাংলার সমস্ত দর্শকদের এবং আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আসলে বিপ্লব কান্তি পাল 1985 সালে প্রয়াত কমিন্ডো পুরকায়েস্তের নেতৃত্ব দিয়ে তিনি এই ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক হিসাবে কাজ করে আসছেন। পাশাপাশি তিনি সঙ্গের সঙ্গে জড়িত। 2021 সালে যখন বিধানসভা নির্বাচন হয়েছিল, তখন তিনি কাঠিগড়ায় প্রার্থিত্বের দাবি জানিয়েছিলেন, কিন্তু তার একটা পারিবারিক কারণে সে সময় তিনি কিছুটা সরে গিয়েছিলেন। কিন্তু এবার 2026 সালে কাঠিগড়া বিধানসভা আসনে বিজেপির একজন প্রবল দাবিদার। এই সমস্ত বিষয় নিয়ে আজ ওনার সঙ্গে আমি কথা বলবো, তার কাছ থেকে জানবো যে কাঠিগড়ার বিজেপির বর্তমান অবস্থানটা কি, বা তিনি যেহেতু জেলার বিজেপির সহসভাপতি হিসাবে দায়িত্বে রয়েছেন, বর্তমানে কাছাড় জেলায় বিজেপির অবস্থানটা কি আছে, সেই সমস্ত ব্যাপার ওনার কাছ থেকে এখন আমি জানবো। তাহলে সরাসরি ওনার কাছে আমি চলে যাচ্ছি। বিপ্লব দা, আমরা জানি যে বিজেপিতে একটা কথা রয়েছে, নতুন বিজেপি, পুরনো বিজেপি, আর সেই পুরনো বিজেপির একজন আপনি সাক্ষী। যখন বিজেপি এই উত্তর পূর্বাঞ্চলে যখন একেবারেই নড়বড় অবস্থা ছিল, বলতে গেলে বিজেপির সেভাবে নামগন্ধই ছিল না। 1985 সাল কমিন্ডো পুরকায়েস্তের নেতৃত্বে 1980 সালে উত্তর পূর্বাঞ্চলে বিজেপি প্রতিষ্ঠা হয়েছিল। তার ঠিক 5 বছর পরই আপনি বিজেপির সঙ্গে জড়িত হয়েছেন। সে সময় অনেক বিজেপির ঘাত প্রতিঘাত আপনি দেখেছেন। কংগ্রেসের সরকার ছিল, অগপ সরকার ছিল। পরবর্তীতে গত 10 বছর থেকে বিজেপি ক্ষমতায় এসেছে আসামে। এত বছর আপনি বিজেপির সঙ্গে কাজ করে আসছেন, আপনি কোনোদিন দল বদল করেননি, বিজেপির নীতির বাইরে আপনি যাননি। এবার আপনি প্রার্থিত্বের দাবি জানিয়েছেন। এটা স্বাভাবিক, কারণ দীর্ঘদিন থেকে একটা দলের সৈনিক হিসাবে কাজ করছেন। এবার যে আপনি প্রার্থিত্বের দাবি করেছেন, 21 সালে আপনি করেছিলেন, কিন্তু আপনার পারিবারিক কারণে আপনি পারেননি, এবার আপনি করেছেন। এই সরাসরি ইলেকট্রাল পলিটিক্স মানে নির্বাচন রাজনীতিতে আপনার আসার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য দেখেন, আমি আমার রাজনৈতিক এটা যাত্রা শুরু করেছি আমি 1985 ইংরেজি থেকে। তখন বিজেপির প্রার্থী আমাদের কাঠিগড়া সমষ্টিতে স্বর্গীয় সুশীল শিকদার মহাশয় ছিলেন। তখন ওনার হয়ে দলের কাজ করেছি আমরা, এই সুবাদেই আমার দলে আসা। তারপর আমাদের স্বর্গীয় সর্বজন শ্রদ্ধেয় কমিন্ডো পুরকায়েস্তের সান্নিধ্য পাই এবং আমি আরও উদ্বুদ্ধ হই দলের কাজ করার জন্য। পাশাপাশি আমাদের ওনার কথা না বললেই না হয়, আমাদের কাঠিগড়া সমষ্টির প্রাক্তন মণ্ডল সভাপতি স্বর্গীয় জগন্ময় ভট্টাচার্যের জগন্ময় ভট্টাচার্যের ছায়াসঙ্গী হিসাবে আমি কাজ করেছি। উনি আমাকে নিজের ছেলের মতো দেখতেন। ছেলের মতো দেখতেন মানে ওনার একমাত্রই ছেলে জয়ন্ত ভট্টাচার্য আমার ক্লাসমেট, আমরা একসঙ্গেই চলাফেরা করতাম। সেই সুবাদে ওনার বাসাতে যাওয়া আসা ছিল আমার।
তাই ওনার সংস্পর্শে আমি আসি এবং ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করা আরম্ভ করি। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে দলের বিভিন্ন দায়িত্ব নিয়ে আমি কাজ করেছি। জগন্ময় ভট্টাচার্যের যখন মণ্ডল সভাপতি ছিলেন অবিভক্ত কাঠিগড়ার, তখন ওনারই নেতৃত্বে আমি কাঠিগড়া মণ্ডলের যুব মোর্চার সভাপতির প্রথম দায়িত্ব নিই। তারপর আমাদের জেলা সভাপতি যুব মোর্চার পান্না ভট্টাচার্য, ওনার নেতৃত্বে আমি সহসভাপতি যুব মোর্চার জেলার সহসভাপতি দায়িত্ব নিই। তারপর আরেকজন আমার যুব মোর্চার সভাপতি প্রদ্যুৎ পাল, ওনার সঙ্গে আমি সম্পাদক হিসাবে কাজ করি। সেভাবে আমি দলের বিভিন্ন দায়িত্ব, তারপর আমাদের মণ্ডলেতে আমি কাজ করেছি কাঠিগড়াতে। সেইভাবে আমি বিভিন্ন গুণীজনের সংস্পর্শে এসেছি। যেমন ওদের কথা বলতেই হয়, স্বর্গীয় কামেন্দ্র ভট্টাচার্য, স্বর্গীয় দিলীপ ভট্টাচার্য, স্বর্গীয় রাধামাধব মিশ্র, স্বর্গীয় কল্যাণময় প্রকাশিত, সবার সান্নিধ্যে আমি পেয়েছি। সবার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছিল আমার। মানে বিজেপিতে এলে এইগুলো নাম নিতেই হবে। স্বর্গীয় বিদ্যুৎকান্তি দাস, আমি যাদের সঙ্গে মণ্ডল সভাপতি পেয়েছি আজকের দিনে কেউই নেই। স্বর্গীয় বিনয় কৃষ্ণ দাস, ওরা কেউই আজকের দিনে নেই। একমাত্র মণ্ডল সভাপতি আমাদের মধ্যে যিনি ছিলেন বিজ্ঞানন্দ দত্ত দেবগুপ্ত, উনি একমাত্র আছেন। বাকি অনেক মণ্ডল সভাপতি আমাদের সঙ্গে ছিলাম, যার সংস্পর্শে কাজ করেছি, ওরা আজকের দিনে নাই। ওদেরই ধরে আমি উত্তরসূরি হিসাবে দলে আজ পর্যন্ত আছি, কাজ করে যাচ্ছি। অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমরা দলে কাজ করেছি এবং ওনাদের সকলের স্নেহ মমতা আমি পেয়েছি, যার জন্য দলে কাজ করার অনুপ্রেরণা আমার জাগিয়েছে। আমি কিছু পাওয়ার জন্য দলে কাজ করিনি, দলের আদর্শে বিশ্বাসী হয়ে দলে কাজ করেছি। আচ্ছা বিপ্লবদা, আমরা জানতাম বরাক উপত্যকার একটা সময় আরএসএস-এর মূল ঘরটাই ছিল রাজপুর, জলালপুর, যেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন, এবং সেখানেই এই সন্তান গৌরীশঙ্কর চক্রবর্তী। আপনি এই সংঘ পরিবারে বা গৌরীশঙ্কর চক্রবর্তীর সান্নিধ্য কীভাবে? দেখেন, যেহেতু আমি কালাইনের এক চা বাগানে আমার বাড়ি ছিল, কুরকুরি চা বাগানে। আমাদের সঙ্গে কালাইনের সদরের সঙ্গে যোগাযোগ তেমন ছিল না। তখনের দিনে রাস্তাঘাটের অনেক সমস্যা ছিল এবং আমি যেখান থেকে আসতাম কালাইন স্কুলে আসাও সম্ভব ছিল না একাই এইভাবে। সেই সুবাদে আমার মামার বাড়ি জালালপুরে। জালালপুর এমএ স্কুলের প্রধান শিক্ষক ছিলেন আমার দাদু অমূল্য পাল। তাই আমি মামার বাড়িতে থেকে পড়াশোনা করি। সেই সুবাদে জালালপুর বাগানে ডাক্তার হিসাবে আমাদের স্বর্গীয় গৌরীশঙ্কর চক্রবর্তীর বাবা খগেন চক্রবর্তী উনি ছিলেন। তো উনি আমাদের শাখা করাতেন, আমরা যেতাম। ওনার ছেলে, তখন খুব বয়সটা খুব একদম ছোট, আমি ক্লাস 4-এ গিয়ে ভর্তি হয়েছি, 72-তে। আচ্ছা আচ্ছা, জালালপুরে আমি ভর্তি হয়েছি। তো তখন গৌরীশঙ্কর চক্রবর্তীর ছোটো ভাই উমাশঙ্কর চক্রবর্তী, যার ডাকনাম শম্ভু, আমরা একসঙ্গে পড়েছি। সুভাষ ভট্টাচার্য, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। তা ওদের সঙ্গে আমরা জালালপুর মাঠে আমরা শাখা করেছি ওনার সঙ্গে। তারপর আমি তো কালাইনে চলে আসি ক্লাস 8-এ ওঠার পর। 74-5-এ আমি কালাইনে চলে আসি। তারপর আর সঙ্গের কাছে ওই কালাইনে ছিল না, যার জন্য আমরা সঙ্গের সঙ্গে আমি থাকতে পারি না, কিন্তু সঙ্গে সঙ্গে আমি জড়িত ছিলাম। লাস্ট 2005-এ কালাইনে আমাদের প্রথম যে সংঘ কার্যালয় হয় আমার বাড়িতেই হয়। তখন আমার বাড়িতেই প্রথম কাঠিগড়া সমষ্টিতে সংঘ কার্যালয় আমার বাড়িতেই। তখন প্রচারক ছিলেন আমাদের এখানে পঞ্চম মণ্ডল বলে। মানে কাঠিগড়ায় সংঘের যাত্রাটা আপনার ঘর থেকে শুরু করছি আমরা। যেহেতু আমার বাড়ি চতুর্দিক সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, তথাপিও আমি ভয় করিনি, আমার বাড়িতে ধ্বজ উড়িয়ে আমরা সংঘের কার্যালয় চালিয়েছি। আচ্ছা বিপ্লবদা, এখন আমি রাজনীতির অঙ্গিনে আসছি। আপনি এবার মনোনয়ন চেয়েছেন, কি দেখছেন আপনি আপনার মনোনয়ন পাওয়াটার ক্ষেত্র? বা যদিও এটা দলের হাইকমান্ড নির্ধারণ করবে, দাবি সবাই জানাতে পারে, আরও অনেকেই আছেন, আমি যাব অন্য প্রসঙ্গে। কি দেখছেন এই মুহূর্তে? দেখেন, আমি তো 100% বিশ্বাস আমার দল আমাকে প্রার্থী করবে, কারণ আমার কাজের মূল্যায়ন দল করবে। বিজেপি একমাত্র দল যেখানে কাজের মূল্যায়ন হয়, সংগঠনের কাজের মূল্যায়ন হয়, নিজের চারিত্রিক দেখা হয়, সব দিক দেখা হয়। আমি বিশ্বাসী দলের এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হব এবং আমাকে দল টিকিট দেবে। যদি আমাকে দল টিকিট দেয়, আমি সবার আশীর্বাদ মাথায় নিয়ে
আগামী বিধানসভায় আমি প্রার্থিত্বে চালিয়ে যাব আমার কাজ, এবং আমি বিজয়ী হব, এটা আমি 100% বিশ্বাসী। আচ্ছা বিপ্লবদা, বিষয়টা হচ্ছে দল এর জন্য আপনি আবেদন করেছেন, সব থেকে বড় যে বিষয়টা থাকে জনসংযোগ। প্রত্যেক প্রার্থী কিন্তু তাদের জনসংযোগের ক্ষেত্রটা এখন কাজ শুরু করেছে। আপনি কি সেই জনসংযোগের জায়গাটা আপনি কিভাবে ঠিক করেছেন? দেখেন, জনসংযোগ বলতে কাঠিগড়া বিধানসভা সমষ্টি আমার নিজের বাড়িঘর। আমি দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, শুরু থেকেই বিজেপি করে আসছি, তাই সুবাদে সবের ঘরের সঙ্গে আমার সম্পর্ক আছে। তাই নতুন করে আমি জনসংযোগের প্রয়োজন পড়ছে না, যদিও এটা করা দরকার এবং আমি চালিয়ে যাচ্ছি। তথাপি আমার বদরপুর 5 গ্রাম মণ্ডল, বদরপুর 5 গ্রাম মণ্ডল যেটা আমাদের কাঠিগড়ার অন্তর্ভুক্ত হয়েছে, এইদিকে আপনার চন্দ্রনাথপুর জিপি, সোনাপুর জিপি, দলচড়া জিপি আমাদের কাঠিগড়া অন্তর্ভুক্ত হয়েছে। সেই অঞ্চলের জন্য আমি একটু নতুন, তবু যেহেতু আমি ব্যবসায়ী সুবাদে আমার মোটামুটি একটা সবার সঙ্গে সম্পর্ক আছে, এবং এই সূত্র ধরেই আমি সবার সঙ্গে আমার জনসংযোগ আমি চালিয়ে যাচ্ছি। আমি যেদিকে যাচ্ছি সাড়া পাচ্ছি সবার কাছ থেকে। আর এই হিসাবে আমি বলতে পারি যে জনসংযোগের দিক দিয়ে আমি মোটামুটি সবার থেকে এগিয়ে আছি। দেখেছি আপনি জনসংযোগ যাত্রা শুরু করেছিলেন কোন একটা মন্দির থেকে, এই বছর ইলেকশনের জন্য কোন একটা মন্দির থেকে, এটা জালালপুরের আমাদের পশ্চিম কাঠিগড়ার জালালপুরের একদম মেঘালয় সীমান্ত এবং বাংলাদেশ সীমান্ত পাতাখাউরি মন্দির বলে এটাকে। এখান থেকে আমি পূজা দিয়ে আমি আমার যাত্রাপথ শুরু করেছি। এই দিয়ে আমি জনসংযোগ শুরু করেছি। আমার সহধর্মিণী, আমার স্ত্রী মাননীয় রীতা পাল জেলা পরিষদ সদস্যা নির্বাচিত হয়েছেন 2013-তে। তো তখন দেখেন আমাকে একটা কঠিন সংকট ছিল এবং আমি মণ্ডল সভাপতি ছিলাম। আপনি মণ্ডল সভাপতি ছিলেন, আর সেই সময় দীনেশ গোয়ালার একটা বিশাল দাপট ছিল। এবং আমরা যদি দেখি যে সেই সময় কাঠিগড়াতে প্রায় 3টা আসন বোধহয় আপনারা দখল করেছিলেন। এর জন্য কৃতিত্ব দিতে হয় আমাদের তদানীন্তন জেলা সভাপতি কৌশিক রায় মহাশয়। উনি যেভাবে আমাদের সাপোর্ট করে গেছেন, যেভাবে অতন্ত্র প্রহরীর মতো কাজ করেছেন, নাহলে কাউন্টিংয়ে আমরা জিততে পারতাম না। কাউন্টিংয়ে এরা কংগ্রেসের আমাদের হারিয়ে দিত। কিন্তু কৌশিকদা যেভাবে রাত্রা দিন এক করে কাউন্টিং হলে বাইরে আপনার বেঞ্চের মধ্যে শুয়ে রাত কাটিয়েছে, কাউন্টিং যেভাবে প্রত্যক্ষ করেছে আইএসবিটিতে। এর ফলস্বরূপ যদিও আমরা কাজ করেছি ঠিক আছে, কিন্তু রেজাল্ট আমরা সেইভাবে পেতাম না যদি কৌশিকদা এই ভূমিকা না নিত। সেই সময় কিন্তু কাছাড়ে বোধহয় 5টা জেলা পরিষদ আপনার পেয়েছিলেন। না, 4টা, 3টা কাঠিগড়াতে আর একটা ধলাই। টোটাল আসামে 5টা। এর জন্য আমরা আমাদের জেলা পরিষদ যারা নির্বাচিত হলেন তাদেরকে রাজ্যেতে প্রদেশে নিয়ে সম্বর্ধনাও দেওয়া হয়েছে, এবং আমাকেও ধন্যবাদ দেওয়া হয়েছে। তখন তদানীন্তন আমাদের রাজ্যিক সভাপতি ছিলেন আমাদের আগের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। সেই সময় যখন একদম কংগ্রেসের একটা বিশাল শক্তি ছিল, সেই শক্তিটাকে ভেদ করে 3টা জেলা পরিষদ আপনার নেতৃত্বে 3টা জেলা পরিষদ আপনার বিজয়ী হয়েছে, সেটা কিভাবে সম্ভব? সেটা আমাদের জনসংযোগ আর কংগ্রেসের দুর্নীতি এবং কংগ্রেসের স্বজন পোষণের নীতিকে কার্যের হাতিয়ার করে আমরা মানুষের ঘরে পৌঁছেছি, এবং জনসাধারণ আমাদের এটা স্বতঃস্ফূর্তভাবে করেছেন, সায় দিয়েছেন, যার পরিণতিতে এটা ভোটে পরিণত হয়েছে এবং রেজাল্ট আমাদের পক্ষে হয়েছে। আমরা 2টি আঞ্চলিক পঞ্চায়েত তখন কালাইন এবং কাঠিগড়া 2টা আঞ্চলিক পঞ্চায়েত আমরা বিজয়ী হয়েছি। আচ্ছা বিপ্লবদা, আমি একটু পিছনে যাচ্ছি। 2021 সালে কাঠিগড়ায় যে নির্বাচনটা হয়েছিল সেটা সবাই জানেন। গৌতম রায়ের মতো একজন তাবড় নেতা, যিনি কংগ্রেসে যখন ছিলেন তিনি তখন নিজেই বলতেন যে আমি স্বঘোষিত রাজা, বরাকের রাজা। এমনকি কিছুদিন আগে মুখ্যমন্ত্রী এসে হাইলাকান্দি একটা অনুষ্ঠানে বলেছিলেন প্রকাশ্য যে কংগ্রেস সরকার যখন ছিল তখন গৌতমদা মুখ্যমন্ত্রীর মতোই থাকতেন, বরাকভ্যালির মুখ্যমন্ত্রী ছিলেন। মানে এত বড় একজন দাপুটে নেতা,
মানে একটা কথা, গৌতম রায় যখন যেদিকে যেতেন সেদিকে একটা সুনামি যেত, নামই যথেষ্ট ছিল। নামই যথেষ্ট। সেই গৌতম রায়কে কাটিগড়ায় পরাজিত হতে হয়েছে বিজেপির টিকিটে, কারণটা কি ছিল? এবং এটা বিজেপির স্বর্ণযুগও ছিল। হ্যাঁ, এই সময় বিজেপির স্বর্ণযুগে গৌতম রায় এর মতো একজন নেতা কাটিগড়ায় পরাজিত হয়েছেন, সেটার কারণটা কি? কি মনে করেন আপনি, একজন পুরনো একজন বিজেপির পুরখাওয়া একজন নেতা? দেখেন, গৌতম রায় বরাকের একজন প্রাক্তন মন্ত্রী, আসামের প্রাক্তন মন্ত্রী, বরাকের স্বঘোষিত রাজা হিসাবে নিজেকে দায়ের করেছেন এবং বিভিন্ন মানুষের সাহায্য সহানুভূতি করে গেছেন। কাঠিগড়ায় ওনার সম্পর্ক 20-25 বছরের ছিল। কাঠিগড়ার অনেক ছেলে মেয়ের চাকরি দিয়েছেন, এটা কংগ্রেস পিরিয়ডে, আমাদের বিজেপির কাউকে না। তারপর অনেক মন্দির, মঠ মন্দিরে সাহায্য করেছেন, অনেকের চিকিৎসার সুযোগ করে দিয়েছেন, অনেকের মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন। এইভাবে উনি অনেক উন্নয়নমূলক কাজকাম করেছেন, যেটা কংগ্রেস পিরিয়ডে ছিল, আমাদের জন্য না। আমাদের জন্য উনি বরং পথের কাটাই ছিলেন সেই সময়টা। আমাদের 2011-তে উনি কংগ্রেস থেকে আনোয়ারুল হককে টিকিট দিয়েছিলেন এবং আমাদের প্রার্থী ছিলেন আমাদের বিশিষ্ট আইনজীবী অনিল চন্দ্র দে মহাশয়। উনি ওনাকে নিয়ে আমাদের অনিলবাবু সম্বন্ধে অনেক কটুবাক্য বলেছেন আর বলছেন আমি যাকে দাঁড় করাবো কলাগাছ হলে ভোট দেবে। তো যাক, তো সেই দিকে গিয়ে লাভ নেই। তারপর যিনি যখন আমাদের দলে জয়েন করেন, অন্তর্ভুক্ত হন, প্রথমে আমার বাড়িতেও গেছেন, যোগাযোগ করেছেন আমার সঙ্গে। উনি আমার সৎসঙ্গে গুরুভাইও, সেই হিসাবে আমার বাড়িতে গেছেন, যোগাযোগ করেছেন দলে জয়েন করার আগে। জয়েনও করেছেন, আমি মণ্ডল সভাপতি হিসাবে ওনাকে মণ্ডলে সবার সঙ্গে পরিচয় করে দিয়েছি। আমাদের তখন কোনো নমুনার ভেদাভেদ ছিল না, আপনার দলের একটা নীতি আদর্শ নিয়ে আমরা ওনাকে সম্বর্ধিতভাবে সুন্দরভাবে করেছি দলের মধ্যে। তারপর দেখেন উনি যখন টিকিটের দৌড়ে, আর আমিও টিকিটের দৌড়েছিলাম, কিন্তু আমার একটা জীবনে একটা বড় জন্য দুর্ঘটনা ঘটে 2020 সালে 12 নভেম্বর। তারপর আমি আর মানসিকভাবে ভেঙে পড়ি, আমার স্ত্রীও মানসিকভাবে ভেঙে পড়েন। আমাদের এই পরিবেশ ছিল না যে আমরা বিধানসভা নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করি, প্রচন্ড আঘাতের মধ্যে আজকেও এটার জের আমাদের মধ্যে থাকবে, এটা স্বাভাবিক। তাই উনি আমাকে বললেন আপনার তো টিকিট ফাইনাল, সম্ভবত ফেব্রুয়ারির 24 তারিখ হবে। তা আমি গুয়াহাটিতে তখন, উনি বললেন আপনার তো টিকিট ফাইনাল, আপনি লড়বেন, আমি আপনাকে 50 লক্ষ টাকা দিব, 10টা গাড়ি দেবো, এই সে উনি আমাকে এভাবে বলছেন। আমি বললাম না দাদা, আপনি লড়েন, আমি নেই বলি, তবে আপনি আমাকে লড়ার জন্য আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলতে হবে। সেই সুবাদে আমি আমাদের ফণী শর্মা, আমাদের অর্গানাইজেশন জেনারেল সেক্রেটারি, ওনাকেও আমি বলেছি পরের দিন গিয়ে যে দাদা আমি লড়বো না, ওনাকে দিয়ে দেন। বলছে আপনি পাগল নাকি, মানুষ টিকিটের জন্য করছে আর আপনি টিকিট ছেড়ে দিচ্ছেন। তো এখানে একটা কথা বলতে হয়, আমার মাননীয় কৌশিক রায় মহাশয় তখন জেলা সভাপতি, আমি ওনার কাছে গিয়েছিলাম আমার বায়োডাটা জমা দিতে মানে সবার চাপে, কর্মীরার চাপে আমি ইলেকশনে দাঁড়ানোর কিন্তু মানসিকভাবে আমি তৈরি ছিলাম না। কৌশিকদার কাছে আমি বায়োডাটা জমা দিতে লক্ষ্মীপুরে যাই। কৌশিকদা বায়োডাটা নিয়ে আমাকে বলেন আমি তো এটা জমা দিয়ে দিয়েছি, নাম পাঠিয়ে দিয়েছি। আমি একটু বিরক্ত হয়েছিলাম যে বায়োডাটা জমা দেওয়ার আগে নাম পাঠিয়ে দিয়েছেন। তাই আমি ভেবেছিলাম যে কৌশিকদার সঙ্গে এত সম্পর্ক, আর কৌশিকদা আমাকে আমার নাম না দিয়ে অন্য নাম পাঠিয়ে দিলেন 3টা। তো মুসকি হাসছেন স্বভাব সিদ্ধভাবে, যিনি আপনি ভেবেছেন যে আপনার নামটা পাঠাননি, অন্যদের নাম পাঠিয়ে। আমি স্বভাব সিদ্ধভাবে কৌশিকদা মুসকি হাসছেন। আমি জিজ্ঞাসা কৌশিকদা কার নাম দিয়েছেন, আমি এমনি জিজ্ঞাসা করছি। কৌশিকদা বলছেন সিটিং এমএলএ হিসাবে অমরদার নাম দিয়েছি এবং গৌতম রায়ের নাম দিয়েছি আর আপনার নাম গেছি। বাহ, তিনজনের নাম আমি পাঠিয়েছি। যদি স্থানীয় প্রার্থীর দাবি, কৌশিকদা বলছেন অমরজিন পাবেন না, আর স্থানীয় প্রার্থীর পক্ষে যদি জোরদার আওয়াজ উঠে তাহলে আপনি অবধারিত আপনি টিকিট পাবেন, আর না হলে গৌতম রায়ের পাওয়ার সম্ভাবনা আছে। তাই আমি তো চলে আসলাম। তারপর আমার দৌড়ঝাঁপ যতটুকু করার আমি একটু করছিলাম। লাস্ট টাইমে যখন গৌতম রায়কে আমি বললাম দাদা আপনি লড়েন, আমি ছেড়ে দিলাম না। কিন্তু সাধারণ মানুষের মধ্যে স্থানীয় এবং বহিরাগতর একটা ইস্যু ছিল, যেটা আমরা কর্মীরা যদিও ওভারকাম করেছিলাম, আমরা এটা মেনে নিয়েছিলাম। ঠিক আছে, গৌতম রায়ের মতো মানুষ আসলে আমাদের কাজ হবে, উন্নয়ন হবে বরাকের, আমরা কাঠিগড়া সমষ্টির,
আমরাও গর্বিত হব যে গৌতম রায়ের মতো একজন মন্ত্রী তা আপনারা এটা মেনে নিয়েছেন? মেনেছে, মানে আমরা সাংগঠনিক তলে আমরা মেনে নিয়েছিলাম, কিন্তু ভোটাররা কিন্তু এটা মেনে নেয়নি সহজভাবে, যে বহিরাগত। বহিরাগত এবং স্থানীয়। আর কালাইনের আমাদের কাঠিগড়া সমষ্টির একটা ঐতিহ্য আছে, কি ইতিহাস, যেমন বহিরাগত কেউ এখানে জিততে পারেনি আগে, না, এক্সেপ্ট কালিয়াবু। কালিয়াবু ছিলেন যদিও বহিরাগত, কিন্তু কাঠিগড়ার সঙ্গে ওনার একটা সম্পর্ক ছিল। আর সেই সময়ের যে রাজনীতির প্রেক্ষাপটটা ছিল, যে বিজেপির যে তিনি টিকিটটা পেয়েছিলেন 1991 সালে প্রথম বিজেপির জয়যাত্রা শুরু হয়েছে, সেই সময় সেই বহিরাগত এবং আর স্থানীয় এটা শুনলে আপনি বিশ্বাস করবেন না, আজকের দিনে হিসাব চিন্তাই করা যায় না, 1 লক্ষ টাকা ওনার খরচ হয়নি। হ্যাঁ হ্যাঁ, এটা আমি শুনেছি, এটা রেকর্ড। 1 লক্ষ টাকা খরচ হয়নি ওনার, উনি এমএলএ হয়েছেন তখন। তারপর আমরা ইয়েকে আপনার তখন অনিল বাবু নাই হেরে গেছেন এখান থেকে, এই আপনার প্রদীপ নন্দী, তখন দিনের কি অবস্থা, সন্তোষ মনের দক্ষিণ হস্ত। তারপরে প্রদীপ দ্বারা যুব সমাজে একটা বিরাট প্রভাব ছিল, যুব কংগ্রেস সভাপতি, মানে প্রদীপ নন্দী মানে সন্তোষ মন্ডল, তো উনিও হেরেছেন। অনিল চন্দ্র দে হেরেছেন 3 বার। অনুপ দত্ত এজিপির, সবাই বলছেন অনুপ দত্ত যদি জিতেন মন্ত্রী, হারলে এমএলএ। বৃন্দাবন গোস্বামীর একদম কাছের লোক, বৃন্দাবন গোস্বামী চিফ মিনিস্টার হবে, এইভাবে হাওয়া উঠেছিল, তো উনিও হেরেছেন। মাইনরিটি দেখেন ডক্টর মতিন মজুমদার, তো তিনি প্রভাবশালী ব্যক্তি ছিলেন, তো উনিও হেরেছেন। তারপর একজন ব্যারিস্টার ছিলেন আব্দুল মহিম মজুমদার, হ্যাঁ আব্দুল মহিম মজুমদার, উনিও কাঠিগড়ায় হেরেছেন। তার মানে কাঠিগড়ায় এটা ইতিহাস আছে, কাঠিগড়ায় বাইরের কেউ জিততে পারেনি। তা আমরা গৌতম রায়ের ব্যাপারে এটা চিন্তাই করছিলাম না যে হয়তো গৌতম রায় তো এমনি জিতবেনি, কিন্তু দেখেন সেই ইয়েটা কাজ করলো, গৌতম রায়ের মতো ব্যক্তি এখানে হেরে গেলেন। এটা আমাদের দুর্ভাগ্যজনক, যার পরিণতিতে আমরা বেশি ভোট নয়, 7-8 হাজারের মতন ভোট, আমরা আজকে কাঠিগড়া উন্নয়ন থেকে আমরা ব্যাহত হয়েছি। এটা গেলে 21 প্রসঙ্গ। এখন আসা যাক 26 হট টপিক। এবারও সেই বিষয়টাই আবার কিন্তু সেই 21-এর পুনরাবৃত্তি হওয়ার পথে, পদধ্বনি শোনা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এমন একজন প্রার্থী যিনি কাঠিগড়া এবার বিজেপির প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছে এবং কাঠিগড়ায় দৌড়ঝাঁপ করছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তিনি আজকের দিনেও কংগ্রেসের, আজকের দিনেও বিধায়ক হিসাবে যে ভাতা পাচ্ছেন সেটা কংগ্রেসের পাচ্ছেন, বিধায়ক হিসাবে যে বেতন পাচ্ছেন সেটা কংগ্রেসের পাচ্ছেন। তিনি আজকের দিনেও বিধানসভার যে বিধায়কদের যে তালিকাটা আছে সেখানে কমলাক্ষ দেপুরকাস্ত এমএলএ আইএনসি, অর্থাৎ তিনি এখনও কংগ্রেস, কিন্তু তিনি এবার বিজেপি থেকে টিকিটে লড়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। তো সেই পুনরাবৃত্তি বা সেই পদধ্বনি কি আবার সেই 21-এর কোনো, যদি এরকম কিছু হয় তাহলে আমাদের দুর্ভাগ্য কাঠিগড়ার, যদি উনি এখান থেকে আবার প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেন, এবং না ইচ্ছা তো প্রকাশ করেছেন, কিন্তু আমাদের দলীয়ভাবে তো আজ পর্যন্ত করেনি, কারণ আজকের দিনেও উনি বিজেপিতে যোগদান করেন। বললাম তিনি এখনো কংগ্রেসের বিধায়ক, কিন্তু দেখেন ওনার যদি মন বিজেপির আদর্শে অনুপ্রাণিত থাকতো, উনি বিজেপির জন্য জয়ের জন্য, বিজেপির আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকে বিজেপিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য উনি আসতেন, তাহলে উনি বিজেপিতে জয়েন করতেন। উনি না করে উনি বসে আছেন এবং কোথায় বলেন আমি মুখ্যমন্ত্রী, যদি বলেন আমি জয়েন করব। এটা মুখ্যমন্ত্রীর সঙ্গে তো ওনার ব্যক্তিগত সম্পর্ক আছে, এটা থাকতেই পারে। কিন্তু দেখেন আমাদের সবথেকে বড় কথা, আপনারা দেখবেন এটা বিচার করে, আমাদের প্রধানমন্ত্রী যে মন কি বাত অনুষ্ঠান, কাঠিগড়া উনি চষে বেড়াচ্ছেন, সবের কীর্তনে যাচ্ছেন, সব জায়গায় দেখা যাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত কি আপনারা কোনো মন কি বাতের প্রোগ্রামে ওনাকে দেখেছেন কি? এটা তো বিজেপির প্রোগ্রাম না, এটা তো একজন প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী। বিরোধীরাও এটা দেখে, সরকারি কর্মচারীরাও দেখে, সাধারণ লোক দেখে, কিন্তু আজ পর্যন্ত আপনি একটু খবর নিয়ে দেখবেন তো প্রধানমন্ত্রীর মন কি বাতের প্রোগ্রামে আজ পর্যন্ত ওনাকে দেখা গিয়েছে কিনা। ঠিক আছে, আমি আসছি বিপ্লবদা, আপনার কাছে আবার আমার আলোচনা থাকবে। তাহলে এই মুহূর্তে সময় গেছে একটা সামান্য বিরতি নেওয়ার জন্য, ফিরে আসছি বিরতি। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেটেড এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ।
আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে। তাই আর দেরি না করেই আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর আঙ্গিরখাড়ি পয়েন্ট, SR মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 এই নম্বরে। SR ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ফিরে এলাম বিরতির পর। আমরা যে প্রসঙ্গটা ছিলাম কাঠিগড়ার বহিরাগত ভূমিপত্র কমলাক্ষ দে পুরকায়স্থকে নিয়ে, বিপ্লবকান্তি পাল, বিপ্লবদা এইমাত্র একটা যে কথাটা শোনালেন সেটা সত্যিকার অর্থে আশ্চর্যের বিষয়। প্রতি রোববার আমরা দেশের মানুষ, প্রতি মাসের শেষ রবিবার, প্রতি রোববার মাসের শেষ রোববার দেশের মানুষ, বিজেপি দলের কর্মীরা, সরকারি কর্মচারীরা সবাই অপেক্ষায় থাকেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শোনার জন্য। কিন্তু আজ পর্যন্ত নাকি কমলাক্ষ দে একদিনও কোনো মন কি বাতের অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি। এটা তো একটা বিশাল ব্যাপার। তারপর তিনি কিভাবে বিজেপির হয়ে প্রার্থিত্বের জন্য এত দৌড়ঝাঁপ করছেন? ওটা উনিই জানেন উনি কীভাবে বিজেপি প্রার্থীর জন্য দৌড়ঝাঁপ করছেন, এবং আজকে আমি দল ছাড়বো, কালকে টিকিট পাবো, এই উদ্দেশ্য নিয়ে উনি কাজ করছেন। মানে উনার উদ্দেশ্যটা হলো যদি আমার টিকিট কনফার্ম হয় তাহলে আমি কংগ্রেস ছাড়ব। দলের সঙ্গে এটা সৌদা করছেন, সমঝোতা। যদি আমাকে টিকিট দাও, কাঠিগড়ার আজকের দিনে যে অবস্থা, কোনো করিতকর্মা বা কোনের একদম এমন কোনো ব্যক্তিকে বাইরে থেকে এনে কাঠিগড়ার সিট পুনরুদ্ধার করতে হবে এরকম অবস্থায় কাঠিগড়া নয়, নেই। কাঠিগড়ার আজকে কাঠিগড়া একটা বিজেপির বলতে গেলে একটা ভিত, একটা শক্ত ঘাঁটি। হ্যাঁ, আর আপনার আস্থা আসামের মধ্যে এমন এক জায়গা যে কাঠিগড়ার আমাদের মাননীয় স্বর্গীয় প্রাক্তন জগন্নাথ ভট্টাচার্য সভাপতি যে শহীদ হয়েছেন, এটা বিরল ঘটনা আসামের মধ্যে। আমরা ওনার এই উত্তরসূরি এবং ওনার এই শপথ নিয়ে আমরা চলছি, বিজেপি সংগঠন করছি আজকে দিনে। আচ্ছা দাদা, একটা কথা জানতে চাইছি আপনাকে। আপনি দলের একটা গুরুত্বপূর্ণ পদে রয়েছে, অর্থাৎ দলের নিয়ম আইন শৃঙ্খলা মেনে বিজেপির প্রত্যেক কর্মীরা চলেন। এটা একটা উদাহরণ। ধরুন শেষ মুহূর্তে দেখা গেল কমলাক্ষ দেকেই যেভাবে গৌতম রায় প্রার্থিত্ব দিয়ে দেওয়া হয়েছে, সেভাবে কমলাক্ষ দেকে দিয়ে দেওয়া হলো প্রার্থিত্ব, আপনার দল প্রার্থিত্ব দিয়ে দিল, সেটাতে কোনো প্রভাব পড়ার সম্ভাবনা আছে? দেখেন, প্রভাব তো অবশ্যই পড়বে। গৌতমবাবু যে সময় যখন বিজেপিতে এসেছিলেন এবং কাঠিগড়ায় বিধানসভা ইলেকশন লড়ছিলেন, তখন বলতে গেলে কাঠিগড়ার বিজেপি কর্মীরা তখন তো আমরা দুটা মণ্ডল কাঠিগড়া এবং কালাইন, দুইটা মণ্ডলের কর্মীরা ওনাকে আপনার ওয়েলকাম করে এনেছিলেন, রেড কার্পেট বিছিয়ে ওনাকে এনেছেন, আনার পর জিন্দাবাদ দিয়ে ধ্বনি দিয়ে ফুল ছিটিয়ে ওনাকে আমরা এনেছি। তারপরও আমরা সফল কাম হতে পারিনি, ওনাকে জয়ী করতে পারিনি। ওনার সবকিছু পরিপূর্ণ ছিল এবং উনি বিজেপিতে যোগ দিয়েছেন অনেকদিন আগে, 1 বছর আগে বিজেপিতে যোগ দিয়ে তিনি কাজও করেছেন। ওনার দেখেন সব দিক পুরা ছিল, সম্পূর্ণ ছিল। প্রশাসনিক স্তরে ওনার প্রভাব ছিল, আর্থিকভাবে উনি সচ্ছল ছিলেন এবং ওনার একটা পরিচিতিও ছিল। সব দিক দিয়ে উনি একদম ফিট ছিলেন। তথাপিও আমরা জিততে পারিনি। আর আজকের দিনে আপনি যার কথা বলছেন, ওনার আপনারা তো জানা আছে সব আপনাদের, আমাদের সংগঠন কাঠিগড়ার 4টা মণ্ডল এখন, কাঠিগড়া, বধুপুর 5 গ্রাম, কালাইন এবং পশ্চিম কাঠিগড়া, 4টা মণ্ডল। কোনো মণ্ডলের মানে কর্মকর্তারা সাংগঠনিকভাবে আজ পর্যন্ত ওনাকে গ্রহণ করেন এবং বিরোধিতা করে আসছে। গ্রহণ তো দূরের কথা, বিরোধিতা করে আসছে। এমতো অবস্থায় উনিও বলে বেড়ান, শুনেছি 2-1 জায়গায়, আমার সংগঠনের দরকার নেই, সিম্বলটা পেলেই হবে। মানে তিনি এতটুকু একটা আত্মবিশ্বাসী যে আমার বিজেপি সংগঠনের প্রয়োজন নাই, কিন্তু আমি বিজেপির টিকেটে আমি সিম্বলটা পেলেই আমি আমার হয়ে যাবে, ওটাই ওনার উদ্দেশ্য। এটা তো স্বাভাবিক করতে তৃণমূল স্তরের যারা বিজেপির কর্মীরা আছে তাদের মধ্যে একটা প্রভাব নাই, এটা তো বিরাট প্রভাব পড়বে, একদম 100% প্রভাব পড়বে। আমরা দেখেছি এই বেশ কিছুদিন যাবৎ যে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে দেখা যায় কমলাক্ষকে দেবপ্রকাশকে দেখা যাচ্ছে, তিনি বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে আসতে পারে, মুখ্যমন্ত্রী একজন বিধায়ককে পাঠাতে। কিন্তু আমরা দেখি যে তিনি যে অনুষ্ঠানে যান সেখানে কিন্তু কাঠিগড়ার যারা বিজেপির যারা নেতা কর্মীরা রয়েছেন তাদের অনুপস্থিতিটা থেকে যায়।
এটা তো আপনারা কয়েকটি প্রোগ্রামে আপনারা লক্ষ্য লক্ষ্য করেছেন, করেছি। ইভেন সামাজিকভাবে যদি কোনো প্রোগ্রামে উনি যান, হুম। বিশেষ করে কীর্তনে আসরেই বলেন, হুম উনি যদি যান, আমাদের বিজেপির কর্মী কার্যকর্তারা যদি কেউ এখানে থাকেন, হুম হুম উনি আসার সঙ্গে সঙ্গে এই জায়গার স্থান ত্যাগ করে। এটা এক ধরনের অপমান কিন্তু, 100% কিন্তু তিনি এটাকেও কোনো গায়ে মালাচ্ছেন না, এবং সরকারি অনুষ্ঠানে গায়ে মানে না আপনি মোড়লের মতো উনি কাজ করছেন। উনি আমাদের হিলাড়া ব্লকে কিছুদিন আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বিতরণ করা হয়েছিল, এই অনুজ্ঞাপত্রগুলো। উনি সবাই বয়কট করেছে, একদম আপনার বিজেপি কার্যকর্তা ছাড়াও কোনো পঞ্চায়েত প্রতিনিধি অনুষ্ঠানে যায়নি, যায়নি। ইভেন জেলা পরিষদ, পঞ্চায়েত কেউই যায়নি। তারপরে উনি সাংবাদিকদের সম্মুখে বলেছেন, কে আসলো কে না এটা আমার দেখার কথা না, এটা সরকারি অনুষ্ঠান। এতটুকু ওনার অহংকার, অহংকার, অহংকার। আর মুখ্যমন্ত্রী আমাকে পাঠিয়েছেন, বলেছেন হয়তো হতে পারে, যেহেতু উনি উত্তর করিমগঞ্জের বিধায়ক, আজকে উত্তর শ্রীভূমির, আজকে আমাদের কাঠিগড়া সমষ্টির আপনার হরিনগর জিপি, পুরাতন হরিনগর জিপির 5টি বুথ, রাজাটিলা জিপি, এগুলা আপনার শ্রীভূমিতে অন্তর্ভুক্ত হয়েছে। সেই সুবাদে হয়তো পাশাপাশি উনি এই বিধায়ক হওয়ায় হয়তো মুখ্যমন্ত্রী ওনাকে বলেছেন কাজকামগুলো, সরকারি কার্যক্রম দেখাশোনা করার জন্য, যাতে আমাদের দলীয় কার্যকর্তারা বা ওনারা, যাতে আমাদের সমর্থকরা যাতে ইয়ে না হয়, ডিপ্রাইভ না হয় সরকারি উন্নয়নের, বিভিন্ন উন্নয়নের ইয়ে থেকে। তার জন্য হয়তো মুখ্যমন্ত্রী উনিকে দিয়েছেন। উনি ওটাকে অন্যভাবে সাজিয়ে নিয়েছেন যে আমাকে দলীয় টিকিট দেবেন বলে মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন, তো উনি এখানে কাজ করছেন। আশ্চর্যজনক দেখা গেল মুখ্যমন্ত্রীর নির্দেশে সরকারি বিভিন্ন প্রকল্প কাঠিগড়ার রাস্তাঘাট যেগুলা উনি শিলান্যাস করছেন, এগুলাতে বড় করে ফলক লেখা হচ্ছে কমলাক্ষ দেবপুর কায়স্থ, MLA, নর্থ করিমগঞ্জ। আশ্চর্যজনকভাবে আমাদের দুজন MP, তারপর আমাদের স্থানীয় মন্ত্রী, আমাদের জেলা সভাপতি আছেন, বিভিন্ন সরকারি আধিকারিক আছেন, জেলা উপায়ুক্ত আছেন, সার্কেল অফিসার আছেন। আপনারা দেখবেন এই ফলকে কিন্তু কোনো অফিসার, কোনো আমাদের কোনো নেতা, কোনো কার্যকর্তার কোনো নাম, শুধু কমলাক্ষ দে পুরকায়স্থ, নর্থ করিমগঞ্জ। তো এটাই আমাদের প্রশ্ন, যে উনি কি কাঠিগড়ার যে যে জায়গায় উনি কাজ করছেন, এটা কি অন্তর্ভুক্ত হয়ে গেছে নর্থ করিমগঞ্জে? এটা একটা হাস্যকর ব্যাপার। আর উনি একজন অত পুড় খাওয়া নেতা, 3বারের বিধায়ক, নিশ্চয় ওনার আমাদের থেকে অনেক বেশি অভিজ্ঞতা আছে, কিন্তু এটা একটা কীভাবে দৃষ্টিকোণ লাগে, উনি এই জায়গায় দাঁড়িয়ে চিন্তা করে দেখেন তো এটা কী ব্যাপার। আচ্ছা, তিনি যে এই মুহূর্তে যে প্রচার করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন বা শিলান্যাস করছেন, এই করছেন, যা যা কর্মকাণ্ড করছেন, তাতে কি কাঠিগড়ার বিজেপি কর্মীরা কি ওনার সঙ্গে রয়েছেন? কেউ নাই ওনার সঙ্গে, কেউ নাই। উনি ইভেন আপনার টাকা দিয়েছেন মানুষের কাছে। আমাদের এই গত একটা প্রোগ্রাম গিয়েছিল আপনার বুথ লেভেলে, ওই অরুণোদয় 2 যখন করা হয়, তখন সরকারিভাবে প্রোগ্রাম করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছিল সবটি বুথে বুথে, এবং আমরা দলীয় কর্মীরা আপনার এই প্রোগ্রাম করার জন্য টায়ার ব্যবস্থা নিজেদের মধ্যেই করেছেন সবাই। উনি কয়েকটি বুথে টাকাও দিয়েছেন খরচা বাবদ, কিন্তু আশ্চর্যের ব্যাপার, এই মানুষগুলা, বুথ কমিটির প্রেসিডেন্টগুলো ওনার টাকা ফেরত দিয়েছে। তার মানে আপনি বুঝেন যে টাকা দিয়ে এদেরকে আর ক্রয় করা সম্ভব হবে না। উনি ভেবেছিলেন কংগ্রেসি হিসাবে আমি টাকা দিয়ে ক্রয় করব সবাইকে। আর একটা জিনিস আশ্চর্য নয়, উনি তো বিজেপির দলের MLA তো হননি উনি উনি যতবারই জিতেছেন কংগ্রেস থেকে জিতেছেন, এবং কংগ্রেসের আজকের একটা কংগ্রেসের মানসিকতা, এটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানসিকতা এটা হয়ে গেছে, আমরা কংগ্রেসকেই ভোট দেবো। এটা আর কোনো প্রচারের দরকার হয় না, খরচের দরকার হয় না, এটা কিছু লাগে। কিন্তু এই যে উনি যে মাইনরিটি ভোট যেটা পেয়েছেন, ওনার পকেট ভোট, মনে করেন 60,000 ভোট যেটা আছে, ওনার তো পাবেনি। সংখ্যালঘু হিন্দু, মানে আমাদের অন্য হিন্দু সম্প্রদায়ের ভোট যেটা আছে, হয়তো করিমগঞ্জ শহর থেকে এদিক থেকে 10-15 হাজার পেয়ে MLA হয়ে গেছে। কিন্তু আজকের দিনে ওনাকে হিন্দু ভোট 0 থেকে শুরু করতে হবে জিতার জন্য। এটা ওনার মাথায় রাখা উচিত, যে আজকে এই সংখ্যালঘু ভোট যেভাবে জমিয়ে জিতে গেছে, তার এই মানসিকতা নিয়ে বলছেন বিজেপির পদ্মফুল ফেলে আমি জিতে যাব। এই যে উনি সংখ্যালঘু ভোট যেভাবে একটা পেয়েছেন, ইনি ভাবছেন বিজেপির পদ্মফুল দিলে সব হুড় করে ওনার পিছিয়ে চলে যাবে, কিন্তু সেটা সম্ভব না। এটা গৌতম রায়ের সময় কাটিগড়ার মানুষ দেখিয়ে দিয়েছেন।
তারপরে একটা কথা, ৭৭,০০০ ভোট কাঠিগড়ার মানুষ গৌতম রায়কে দিয়েছেন, কিন্তু এখন তো সবাই বলে বেড়াচ্ছে গৌতম রায় তো একদিনে কাঠিগড়ার খবর নিলেন না। তো উনি যদি বিধায়ক হন, বিধায়কের জন্য দাঁড়ান এখানে এবং পরাজিত হন, তা কাঠিগড়া কি আর আসবেন উনি? আচ্ছা বিপ্লব দা, কথাটা এই জায়গায় হচ্ছে, তিনি বিজেপিতে আজ থেকে 1 বছর আগে মুখ্যমন্ত্রীর দফতরে গিয়ে বলতে গেলে সারেন্ডার করে বিজেপি সরকারের কাজের প্রশংসা করে বিজেপিতে। তিনি যদি এত বিজেপির প্রতি এত আনুগত্য হতেন, তাহলে কেন তিনি কংগ্রেস রিজাইন দিয়ে অফিসিয়ালি বিজেপিতে যোগ দিলেন না? সেটা কি ভয় ছিল নি যে আবার যদি উপনির্বাচন হয় তাহলে হেরে যেতে পারেন? এটা স্বাভাবিক। আজকের দিনে দেখেন না, উনি আজকের দিনে যে সুযোগ সুবিধা ভোগ করছেন বিধায়ক হিসাবে, এটার বদান্যতা সংখ্যালঘু ভোটের বদান্যতায় উনি ভোগ করছেন। আর সংখ্যালঘুদের এইভাবে উনি গালাগালি করছেন, ক্রিটিসাইজ করছেন এখন, হ্যাঁ, নির্লজ্জভাবে। যদি আপনার যদি এতটুকু ইয়ে থাকতো তো উনি রিজাইন দিতেন যে তোমাদের ভোটে আমি নির্বাচিত হয়েছে, তোমাদের এটা তোমরা নাও, আমি আমার দেখবো, আমি আবার আসুন না কাঠিগড়ায় তুমি, এইভাবে রিজাইন দিয়ে। আজকে বিধায়ক যে কয়জন ওনার পিছে ঘুরছে, একজন বিধায়ক হিসাবে ফোন করলে ডিসি অফিসে একটা কাজ হয়, ডিপিআই অফিসে কাজ হয়, মিনিস্টারকে বলা যায়, সেই সুজয় দেয় যে 2-4 জন ওনার পিছে পিছে ঘুরছে ওই বেনিফিটটার জন্য। এবং দেখা গেছে কি আশ্চর্যজনকভাবে, আমি যেটা শুনেছি ওই আপনার ওনার কনস্টিটুয়েন্সির নর্থ করিমগঞ্জের শ্রীভূমির যেগুলা মানুষের মুখ্যমন্ত্রীর সাহায্যের চেক যেগুলা উনি কাঠিগড়ায় আনি ডিস্ট্রিবিউট করছেন। যেখান থেকে তিনি ভোটে বিধায়ক হয়েছেন সেই জায়গার ভোটারের বেনিফিটটা এনে এখন কাঠিগড়ায় দিচ্ছেন। উনি ওনার যে কার্যকাল মানে নর্থ করিমগঞ্জের শ্রীভূমির, ওটা যদি ওখানে শেষ করে উনি কাঠিগড়ায় আসতেন তো বলা যেত না উনি। বা 1 বছর আগে যখন তিনি বিজেপির আনুগত্য হয়েছেন তখন যদি তিনি রিজাইন দিয়ে দিতেন, দিয়ে বলতেন ঠিক আছে আমি রিজাইন দিয়ে দিচ্ছি কংগ্রেস থেকে, আমি কংগ্রেসকে ভালো পাই না, এই পাই না, তাহলে আমি রিজাইন দিয়ে দিয়েছি, দিয়ে যদি আসতেন তাহলে হয়তো কিছুটা গ্রহণযোগ্য হয়ে যেতেন। এটাই সবার কাছে কৌতূহলের ব্যাপার হয়েছে। উনি রিজাইনও দিচ্ছেন না, আমি নিজেকে বিজেপিও বলছেন, প্রধানমন্ত্রী মন কি বাতেও যাচ্ছেন না, বিজেপির কোনো অনুষ্ঠানেও যাচ্ছেন না, তারপর উনি নিজেকে বিজেপি বলছেন, কি আশ্চর্য ব্যাপার। কিন্তু একটা কথা ধরুন, বিজেপি ওনাকে টিকিট দিয়ে দিল, যে দিতেই পারে, হাইকমান্ড যদি বলে আপনারা কিছু বলার নেই, কারণ আপনারা হাইকমান্ডের বিশ্বাসী, আপনারা নেতৃত্বের বিশ্বাসী, সেই টিকিট যদি পান তো গৌতম রায়ের থেকে কি অবস্থা ভয়ঙ্কর হবে না? এটা আপনি সহজে অনুমান করবেন। আমার বক্তব্যতে আমি প্রকাশ করে ক্লিয়ার করে দিয়েছি এটা, গৌতম রায়ের অবস্থা কী ছিল আর আজকের দিনে ওনার অবস্থা কী, এটা থেকে সহজে অনুমান করা যায়। এর বেশি আমি তো মানে আলটিমেটলি বিজেপির একটা ক্ষতির সম্ভাবনা আছে। ক্ষতি বিজেপির সম্ভাবনা তো হবেই। আমরা কাঠিগড়াবাসীর জন্য এটা আরও দুর্ভাগ্যের ব্যাপার, আমরা আরও 10 বছর 5 বছর পিছিয়ে যাব। আপনারা কাঠিগড়ার যে 4টা মণ্ডল আছে, মণ্ডল থেকে কিনে কোনো আপত্তি? বারবার আপত্তি, আমাদের জেলা সভাপতির সঙ্গে আপত্তি জানানো হয়েছে, সাংসদকে জানানো হয়েছে, আমাদের রাজ্যিক সভাপতিকে আমরা বারবার জানিয়েছি। গত আমাদের স্বর্গীয় মাননীয় কবীন্দ্রপুর কাইস্ত মহাশয়ের যেদিন উনি মারা যান, আমাদের রাজ্যিক সভাপতি এসেছিলেন, আমরা সার্কিট হাউসে ওনার সঙ্গে দেখা করেছি এবং বিস্তারিত ঘটনা বলার পরে বলছেন আমার জানা আছে এটা না। কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, করিমগঞ্জে অর্থাৎ বর্তমান শ্রীভূমিতে একবার একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপনাদের রাজ্যিক সভাপতি দিলীপ শইকীয়া। সেই সময় কিন্তু কমলাক্ষকে তিনি মঞ্চে আহ্বান করেননি, কমলাক্ষ নিচে ছিলেন। তার মানে ইঙ্গিতটা বিজেপির শীর্ষ নেতৃত্ব কিন্তু এইভাবে তাকে গ্রহণ করছে। কারণ আজকের দিনেও করিমগঞ্জ শ্রীভূমি জেলার বিজেপির বিভিন্ন কার্যক্রম হচ্ছে, ওনাকে কোনোদিন মঞ্চে দেখা যায়নি। আমাদের কাছাড় জেলাতেও বিজেপির বিভিন্ন কার্যক্রম হচ্ছে, ওখানে মঞ্চে দেখা যায়নি। আপনি ধলাই বিধানসভার উপনির্বাচনে দেখেন দলের মঞ্চে ওনাকে দেখা যায়, উনি নিচে ছিলেন। এবং কৃষ্ণেন্দু পাল একবার আপনাদের কাঠিগড়া একটা অনুষ্ঠানে কিন্তু ইঙ্গিতে একটা বুঝিয়ে দিয়েছেন, এটা গত পঞ্চায়েত নির্বাচন, হ্যাঁ বুঝিয়ে দিয়েছেন যে বাইরে থেকে কেউ এখানে আসতে পারবে না। তার মানে একটা জিনিস এখন যে বর্তমান যে কাঠিগড়ার যে বিজেপির যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেটাতে দেখা যাচ্ছে যে কমলাক্ষকে যদি বিজেপি প্রার্থী দেয় তাহলে বিজেপির প্রচণ্ড ক্ষতি হবে, একই সঙ্গে কাঠিগড়ার বিরাট ক্ষতি হবে, আর বিজেপির ক্ষতি হবে। বিজেপি হয়তো সরকার বানাবে,
সরকার বানাবে, এই সুযোগটা আমরা কাঠিগড়াবাসী পাবো না। পাবেন না। বিরোধী সেই কাঠিগড়াটা বিরোধীর আসলে বিরোধীর থাকতে আসনে হবে, থাকবে। যেটা 2021 হয়েছে। এখন আসা যাক কাঠিগড়ার যে বর্তমান যিনি বিধায়ক রয়েছেন খলিল উদ্দিন মজুমদার, তিনি এবার শুনছি কাঠিগড়া ছেড়ে এবার আলগাপুর কাটলিচোড়ার দিকে জাপ মারার চেষ্টা করছে। ওনার যে কার্যকাল কাঠিগড়ায় কীরকম ডেভেলপমেন্ট হয়েছে? না, কোনো ডেভেলপমেন্ট নেই। কেন? ওনার এই আপনার নিষ্ক্রিয়তার কারণে, যেটা আমি বলবো, নিষ্ক্রিয়তার কারণে কমলাক্ষ দেবপুর কাস্তের এন্ট্রি হয়েছে কাঠিগড়াতে। মানে খলিল উদ্দিনের নিষ্ক্রিয়তা আর জন্যই কমলাক্ষের উত্থান কাঠিগড়া। পথে উত্থান। বিভিন্ন সরকারি প্রকল্পে একজন বিধায়ক, জনসাধারণ দ্বারা নির্বাচিত বিধায়ককে তোয়াক্কা না করে উনি যেভাবে সরকারি বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করছেন, এটা এই বিধায়কের নিষ্ক্রিয়তার কারণে, সেটা উনার করার কথা। কারণে। কিন্তু উনি আজকে আপনি যে বলেছেন যে ফলকে যেরকম এখানে একটা শিলান্যাস হচ্ছে, ফাউন্ডেশন স্টোন লেড বাই কমলাক্ষ দেবপুরকায়স্থ এমএলএ নর্থ করিমগঞ্জ, সেই জায়গায় থাকার কথাও ছিল খলিল উদ্দিন মজুমদার এমএলএ কাঠিগড়া, কিন্তু উনি নেই। সুতরাং সেই নিষ্ক্রিয়তাটার সুযোগ নিয়েছেন কমলাক্ষ, নিয়েছেন, যার জন্য আজকে কমলাক্ষের উত্থান কাঠিগড়ায় হয়েছে। কমলাক্ষ হঠাৎ করে তার নর্থ করিমগঞ্জটা ছেড়ে যে জায়গা থেকে তিনি 3 বার বিধায়ক হয়েছেন, সেখানের মানুষ 3 বার তাকে স্বতঃস্ফূর্তভাবে বিধায়ক বানিয়েছে, সেই জায়গাটা ছেড়ে হঠাৎ কাঠিগড়ার দিকে চোখটা কি বুঝতে পারে, কেন তার চোখটা হলো? এটা উনি বলতে পারেন কোন উদ্দেশ্য নিয়ে। আপনাদের কি ধারণা উনি কোন উদ্দেশ্য নিয়ে, এটা মানে delimitation-টাকে দেখে? উনি ডিলিমিটেশনের কারণে চিন্তা করেছেন কাঠিগড়া একটা সেফ সিট, অতএব এখানে গেলে আমার ভবিষ্যৎ সুরক্ষিত। কিন্তু দেখেন একটা জিনিস, কাঠিগড়া বিগত পঞ্চায়েত নির্বাচনে যেটা হিসাব, ওনার জন্য আজকে আমাদের কাঠিগড়া সমষ্টিতে বিজেপি সংগঠনে একটা ফাটল ধরেছে। উনি একটা প্যারালাল সংগঠন বানিয়ে চলছে, যার ফলে পঞ্চায়েত নির্বাচনে আমরা পশ্চিম কাঠিগড়ার যেটা আমরা সব দিন আমরা জিতে আসছি, যেটা বলতে গেলে আমাদের লাভলি চক্রবর্তী ছিলেন, বিজেপির হাতের মুঠোয়, আর যেখানে গড় এটা আমাদের পশ্চিম কাঠিগড়া বিজেপির গড়, এখান থেকে আমাদের লাভলি চক্রবর্তীকে হারের মুখ দেখতে হয়েছে। এখানে সংগঠন এবং ক্যান্ডিডেটের মধ্যে তালমিল ঠিক ছিল না, মানে সংগঠনে ওনার প্রভাব একটু ছিল কমলাক্ষ দেবপুর কাস্তের, যার পরিণতিতে এই খোসারত আমাদেরকে দিতে হয়েছে। মানে একটা প্রথমই এক্সাম্পল যে তিনি উনার কাঠিগড়ায় পদার্পণ, আপনার একটা সিট হেরে গেল, মাইনাস হয়ে গেল, যেটা হারার কোনো কথা না, যেটা আপনাদের একদম কনফার্ম সিট থাকে। আর আজকের দিনে যেদিনে আপনার, আমি তো বললাম 2013-তে আমরা এই সিট জিতেছেন, কিন্তু আজকে বিজেপির স্বর্ণযুগে আমরা এই সিটটি হারিয়েছি। তার মানে এটা এই কমলাক্ষের এন্ট্রিতেই আমাদের এখানে আপনারা আউট হয়ে গেছে। মানে অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, কমলাক্ষের এন্ট্রি, বিজেপি আউট। যেটা আমরা গত পঞ্চায়েত নির্বাচনে দেখা গেছে আমরা সব সিটে আমরা এফেক্ট হয়েছি, এটা কারণ 2-4 জন ওনার তো মানুষ আছেই, যাতে সংগঠন প্যারালাল একটা সংগঠন করেছেন, পঞ্চায়েত ভোটেও আমাদের ভোটে। মানে আপনি বলছেন যে কাঠিগড়া এই মুহূর্তে কমলাক্ষের একটা প্যারালাল বিজেপি সংগঠন করে যাচ্ছে। প্যারালাল সংগঠন, বিজেপি না, মানে বিজেপির তার একটা নিজস্ব একটা সংগঠন রয়েছে, দলের নিয়ম শৃঙ্খলা মেনে সেই সংগঠন চলে যাচ্ছে, ঠিক প্যারালাল কমলাক্ষ আরেকটা ব্যক্তি হিসাবে উনি একটা সংগঠন তৈরি করেছেন। তো এটাতে সংঘাত এবং নির্বাচনে এটার ফলাফল আমাদের কাছে ব্যাপক। যদিও স্থানীয় কাউকে প্রার্থী করে দল, এটাকে শুধরাতে আমাদের অনেক পরিশ্রম করতে হবে, এবং কতটুকু শুধরাতে পারবেন এটার কোনো গ্যারান্টি নেই, কিন্তু শুধরাতে আমাদের অনেক পরিশ্রম করতে হবে, অনেক কটখাট আমাদের পোড়াতে হবে। তার মানে আপনার একটা কথায় এখানে কমলাক্ষের এন্ট্রির দুটো বিষয় হয়েছে, একটা তিনি ডিলিমিটেশন দেখে এখানে এসেছেন সুরক্ষিত, আর দ্বিতীয়টা এই এসে তিনি যে বিস্তার করেছেন সেটা বর্তমান বিধায়কের ব্যর্থতার জন্য সুযোগটা নিয়ে গেছে। আচ্ছা বিপ্লব, এখন আরেকটা প্রসঙ্গ, যেটা আমরা যদি দেখি কাঠিগড়ার মানে ডিলিমিটেশনের পরে একটা মানচিত্রটা পুরোই পাল্টে গেছে। আগে বিজেপির জন্য একটা চ্যালেঞ্জ ছিল কাঠিগড়া, কালীরঞ্জন দেব আর অমরচাঁদ জৈন, এই বাদ দিয়ে কিন্তু আর কেউ বিজেপি থেকে এমএলএ হতে পারেননি, কারণ এটা ডিলিমিটেশনের একটা প্রভাবে। এবার ডিলিমিটেশনে এটাকে ক্লিয়ার করে দিয়েছে বিজেপির একটা জেতার সম্ভাবনা বা বিজেপির কোর্টে বলটা এসেছে।
এই এত একটা গোল্ডেন চান্স, আর এই গোল্ডেন চান্সে যদি টিকিট বন্টনে কোনো হেরফের হয়, যার কথা আমরা আলোচনা করছি তাকে টিকিট, তাহলে তো বিজেপির এই গোল্ডেন চান্সটাই হারিয়ে দেবে। হ্যাঁ, এটা গোল্ডেন চান্সটা আমাদের সামনে এসছে মাননীয় মুখ্যমন্ত্রীর বুদ্ধিমত্তার জন্য, ওনার দূরদৃষ্টিতার জন্য। কিন্তু এসেও যদি আমরা এই কাজটা, এই ফলটাকে কাজে লাগাতে না পারি, তাহলে এই গাছের কোনো লাভ নেই। আখেরে লাভ কংগ্রেসেরই হবে। ওনাকে যেভাবে করছেন, কংগ্রেসও কিন্তু বসে নেই, ওরাও চিন্তা করছে স্থানীয় প্রার্থী দেবে বলে। হ্যাঁ হ্যাঁ, যদি এবং হিন্দু প্রার্থী দেবে, হিন্দু দেবে। তো যদি কংগ্রেস হিন্দু প্রার্থী এবং স্থানীয় প্রার্থী দেয়, তাহলে আপনাদের মুশকিল হয়ে দাঁড়াবে। গতবার আমাদের এখানে ডুয়েল ফাইট ছিল, গৌতম রায় ভার্সাস খলিল মজুমদার, দুজনই বাইরের, একজন মুসলিম একজন হিন্দু, আর প্লাস দুজনই বাইরের। যদিও ভোট পোলারাইজ হয়েছে, পোলারাইজ হওয়ার কথা আজকের দিনে হয়, এটা যেটা বিজেপির হিসেবে, কিন্তু পোলারাইজ হলেও আমরা কিন্তু হিন্দু ভোটটা কংগ্রেসের দিয়ে গেছি কিছু ভোট, না হলে ওনার যেটা সম্ভব ছিল না। কিন্তু সেই হিসাবে মুসলিম ভোট গৌতম রায়ের দিকে আসেনি, আসেনি। তার মানে একটা প্রমাণ এটা যে এবারও ভোট যদি পোলারাইজ হয়, যে দুইজনই হিন্দু ভোট, দুইটা হিন্দু, তাহলে টাফ হয়ে যাবে লড়াই, টাফ হবে লড়াই। এবং যদি কংগ্রেস স্থানীয় প্রার্থীদের বাজিমাত রাই করতে পারে শেষ পর্যন্ত, এটাই একটা রিস্ক আমাদের কাছে। তার মানে এই মুহূর্তে ডিলিমিটেশনের ফলে যে কাঠিগড়া সমষ্টিটাকে যেভাবে বিজেপির একটা সেফ সাইডে নিয়ে আসা হয়েছিল, সেই ক্ষেত্রে যদি বিজেপি থেকে যদি স্থানীয় প্রার্থী না দেওয়া হয়, তাহলে সেটা এই ডিলিমিটেশনের কোনো আর লাভ হবে না। এবং কাঠিগড়া আমাদের দেখেন, উন্নয়নের কথা তো বাদই দিন, নিরাপত্তার প্রশ্নেও কাঠিগড়াতে বিজেপির এমএলএ থাকা খুব জরুরি, যেটা ইন্টারন্যাশনাল বর্ডার, আন্তর্জাতিক সীমান্ত এলাকা, তাও আবার বাংলাদেশ, আবার আমাদের আন্তরাজ্য সীমান্ত। তারপরে এইটাকে করিডোর হিসাবে ব্যবহার করা হয় বাংলাদেশে, কাঠিগড়া সমষ্টি করিডোর। তাই নিরাপত্তার প্রশ্নেও কিন্তু এটা একটা বিরাট চিন্তার কারণ। তাই আমরা আশা রাখি দল এবং মাননীয় মুখ্যমন্ত্রী এই সব বিবেচনা করে অবশ্যই আমাদের এই আসনে স্থানীয় প্রার্থীকে দেবেন, এবং আমরা বিজয়ী হব, যেকেই দেবেন। স্থানীয় প্রার্থী দিলে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার মতে? তখন সবাই একজোট হয়ে কাজ করবে এবং এই আসনটি আমরা পুনরুদ্ধার করতে পারব। ঠিক আছে বিপ্লবদা, আবার আসবো, আরও একটা বিরতি নিচ্ছি, ফিরে আসছি বিরতির পর। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেটেড এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে। তাই আর দেরি না করেই আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর আঙ্গিরখাড়ি পয়েন্ট, SR মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 এই নম্বরে। SR ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ফিরে এলাম বিরতির পর। আমরা এতক্ষণ কথা বলছি কাঠিগড়া আসনে বিজেপির একজন প্রবল প্রার্থীতে দাবিদার বিপ্লব কান্তি পাল, যিনি বিজেপির আজকের নয় 1985 সাল থেকে বিজেপির সঙ্গে তিনি কাজ করে আসছেন। আচ্ছা বিপ্লবদা, এবারে আসছি আমরা রাজনৈতিক কিছু কথাবার্তা শুনলাম। আপনিও বললেন যে এই মুহূর্তে কাঠিগড়ার একটা চ্যালেঞ্জের মুখে রয়েছে যদি ভালো করে প্রার্থিত্ব না দেওয়া হয়। যাই হোক, সেটা আমরা জানলাম। এবার কথা হচ্ছে যে কাঠিগড়ার নামটা যখনই আসে তখন বিরোধীদের একটা কথা আসে, সিন্ডিকেট। যে কাঠিগড়া গোটা বরাক উপত্যকার সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করছে, সেটা কয়লা হোক, সেটা পাথর হোক, একটা সিন্ডিকেটের প্রশ্ন আসে। গ্রামন ব্রিজ যখন ড্যামেজ হলো তখনও অভিযোগ উঠেছে সিন্ডিকেটের জন্য, ওভারলোড গাড়ির জন্য গ্রামন ব্রিজ ড্যামেজ হয়েছে, পরবর্তীতে হারাং ব্রিজ ভেঙে পড়েছে। এবং যখনই সিন্ডিকেটের কথাটা আসে কাঠিগড়ার, তখনই কিন্তু ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্টলি হোক বিপ্লব কান্তি পালের নামটা জড়িয়ে পড়ে। দেখেন, এটা একটা সত্যি আপনি প্রশ্ন করেছি, এটা একটা ভালো কথা। এটা সুযোগ যখন আমি পেয়েছি, এটার জবাবটা আজকে আপনাদেরকে দেব। সিন্ডিকেট বলতে যেটা বোঝায়, এটার দুই নমুনার এটার আছে, মানে অর্থ আছে। এটা মানে সংগঠিত কিছুই একটা সিন্ডিকেট। সংগঠিত কিছু বলতে আমি আজকে থেকে নয়, আমি কংগ্রেস আমল থেকেই একদম আমার
ধরেন 90 থেকেই 1990 ইংরেজি থেকেই আমি পুরোদমে ব্যবসায়ী। এর আগে আমাদের দোকান ছিল, মুদির দোকান ছিল আমাদের। না, বিপ্লবকান্তি পাল একজন ব্যবসায়ী হিসাবে পরিচিত। আমার মানে যেহেতু 1990 ইংরেজি থেকেই আমার পাথরের ব্যবসা। আমার মামার বিশ্বময় পাল বদরপুরের, ওনার একটা মহাল ছিল, কালাইন পাথর মহাল, ওটার থেকে আমার ব্যবসা শুরু হয় এবং আমি ধীরে ধীরে পাথরের ব্যবসায় আমি একদম প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ি। আমি এই পাথরের ব্যবসা করে আসছি 1990 ইংরেজি থেকে। আমার দুটি ক্রেশারও আছে, আচ্ছা, গাড়ি পাথরের প্রায় 25 ইয়ার্স থেকে আপনি বলেন। গাড়িগুড়িও আছে আমার। আমি পুরা কংগ্রেস পিরিয়ডেও ব্যবসা করেছি। আমার ব্যবসা মূলত ত্রিপুরায়। যখন নৃপেন চক্রবর্তী চিফ মিনিস্টার, তখন থেকে আমি ব্যবসা করছি। তারপর দশরথ দেব বর্মা, তারপর আপনার সমীর বর্মন, তারপরে আপনার সুধীর রঞ্জন দেব। আমি কংগ্রেস, বিজেপি, কংগ্রেস, সিপিএম সবার পিরিয়ডে আমি ব্যবসা করে আসছি ত্রিপুরাতে। আমাদের আসামে তো কংগ্রেস গভর্নমেন্ট ছিলেন, বরং আমাদের সরকার আসার পর ব্যবসাটা আমার একটু কম। নিজে যে ব্যবসা সরকার অন্য কাজে জড়িয়ে পড়েছি, সংগঠনের কাজে। তাই আমি ব্যবসা করছি। আমার ব্যবসায় অংশীদারি ব্যবসা, আমাদের পার্টনারশিপ ব্যবসা, কারণ একলার পক্ষে ব্যবসা এইভাবে সম্ভব না। আজকের দিনে আমার 4-5 জন অংশীদার আছেন, পার্টনার আছেন। এটাও তো একটা সিন্ডিকেট। এইভাবে আমরা পজিটিভ সিন্ডিকেট, আমরা অংশীদারি ব্যবসা করছি। অংশীদারিভাবে 4-5 জন মিলে ব্যবসা করছি, এটা আমাদের একটা সিন্ডিকেট। এবং আমাদের সিন্ডিকেটটা কিন্তু এই অন্য অর্থে এটা পজিটিভ সিন্ডিকেট। আমরা সবাই ব্যবসায়ী হিসাবে কয়েকজন ব্যবসায়ী মিলে এখানে এক জায়গায় কাজ করছি। আজকে মূলধনেরও ব্যাপার আছে, আমার পক্ষে হয়তো সম্ভব নয়। 5 জন থাকলে আমরা 20 লাখ করে দিলে 1 কোটি টাকা জমা হবে, আমার দ্বারা 1 কোটি টাকা সম্ভব নয়। সেই হিসাবে আমরা কাজ করছি এবং স্থানীয় সবাই কাজের মানে সুযোগ পাচ্ছেন। একদম নিচে থেকে উপর পর্যন্ত সবাই স্থানীয়রই। আমাদের এখানে বাইরের কেউ নেই, সব স্থানীয়রই আমরা ব্যবসা করছি। এটা একটা কংগ্রেস আমল থেকেও আমার পিছিয়ে এরা লেগেছে। রকিবুল হোসেন, আপনি যখন কথাটা বলছেন আমি আগে বলছি, রকিবুল হোসেন যখন ফরেস্ট মিনিস্টার, উনি আমাদের কাঠিগড়ায় এসেছিলেন, তখন আমি একমাত্র ব্যবসা করি পাথরের ব্যবসা। উনি ফরেস্ট মিনিস্টার হিসেবে আসছেন। তখন কিছু কংগ্রেসি লোক, নেতা যারা, আমার বন্ধুবর কৃতিমা ভট্টাচার্য ছিল মন্ডল ব্লক প্রেসিডেন্ট, ওরা কী করলো, কৃতিময় এবং আমি বন্ধু, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। কৃতিময় বটুর সহ তারা ঠিক করলো কি রকিবুল হোসেনের সঙ্গে দেখা করো। তো দেখা করলো তারা একটা পাশের রুমে। দেখা করার পর রকিবুল হোসেনকে বললো, আমরা এত কাজ করছি, এত পরিশ্রম করি, কিন্তু ব্যবসা করে বিজেপির লোকেরা এখানে। তো রকিবুল হোসেন হেসে বললেন, তোমরা কীরকম ছাত্র পছন্দ করো, যে কোনোদিন পড়াশোনা করে না কিন্তু পরীক্ষা পাস করে, আর তোমরা অনেক পড়াশোনা করো কিন্তু পরীক্ষা ফেল করো। কোন ছাত্র ভালো তোমরা বলো? তোমরা অনেক কাজ করছো কিন্তু 30 বছর থেকে কোনো এমএলএ বানাতে পারোনি, কোনো জেলা পরিষদ নেই, কোনো পঞ্চায়েত নেই তোমাদের। বিজেপির ওরা পড়াশোনা কাজ করে না কিন্তু বিধায়কও বানায়, জেলা পরিষদও বানায়, আঞ্চলিক বোর্ডও বানায়। বিজনেস যদি করে, ওরা যদি ইয়েভাবে করে, সঠিকভাবে করে, আমরা তো আটকাতে পারবো না যদি কাগজপত্রের মাধ্যমে করে। দেখেন, আমরা কাগজপত্রের মাধ্যমে ব্যবসা করি, আমার ট্রেড লাইসেন্স আছে, আমার জিএসটি আছে, আমি ইনকাম ট্যাক্স পে করি, আমি তো আর লুকিয়ে চুয়ে ব্যবসা করি না। কিন্তু ওরা সিন্ডিকেট বলে একটা সিন্ডিকেটের ভূত দেখে ওটা না। ধরুন আপনি এবার প্রার্থিত্ব পেয়ে গেলেন, কংগ্রেস যদি সেটাকে যে বিষয়টা যদি যেটা কথার বার্তায় রয়েছে যে সিন্ডিকেট, সেখানে এই সিন্ডিকেটের প্রভাবটা কি আপনার ইলেকশনে পড়ার সম্ভাবনা? কোনোদিনই পড়বে না, কোনোদিন পড়বে না। আজকে রাহুল গান্ধী আমার প্রধানমন্ত্রীকে কীভাবে বলছেন বুট চুর অমুক তুমুক, কিন্তু এটার প্রভাব তো আর পড়ছে না। সাধারণ মানুষ তো সব জানে। তাই কাঠিগড়ার মানুষ এটাও জানে সিন্ডিকেট কী সিন্ডিকেট। এই যে আপনার সামান্য সংখ্যক মানুষের মুখে জানবেন সিন্ডিকেট। আমি আমার ব্যবসার মানে প্রফিট থেকে আমি বিভিন্ন সামাজিক কাজে আমি কিছু কন্ট্রিবিউশন থাকে আমি যেটা করি। কারণ দেখেন, আমার আজকে 2 মেয়ে ছেলে আমাদের ছিল, ও তো নাই আমাদের মধ্যে। তাই আমাদের 2 মেয়ে, বড় মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি আমি। আমার ছোট মেয়েও আজকের দিনে মাস্টার ডিগ্রি পড়ছে, বিএডও করেছে। ঠাকুরে দিলে ওদের তো সংস্থান আছেই। আর আমরা 2 জন, আমাদের ঠাকুরের দয়া, আমাদের যা চলাফেরার জন্য যা দরকার তার থেকেও বেশি আছে।
এটা দিয়ে আমাদের আর কোনো দরকার নেই। তাই ব্যবসার উদ্বৃত্ত টাকাটা আমি আমার সামাজিক বিভিন্ন কাজে সামাজিকভাবে আমি এটা, আপনি খবর নিলে জানতে পারবেন, না, আমি জানি। সামাজিক বিভিন্ন কাজে আমি এটা করি। তার জন্য আমার মানে সম্পদ আঁকড়ানোর আর দরকার নেই। এই জন্য আমি একদম আপনাকে বলছি একদম যে আমি ঠাকুরের নাম স্মরণ করে যে আমি পয়সার জন্য আমার কোনো দরকার নেই। আমি আমার নিজের জন্য পয়সা দিয়ে আমি কী করবো বলেন? তার মানে আপনি বলছেন যে এই যে সিন্ডিকেটের যে বিরোধীরা যে সিন্ডিকেট ইস্যুটা আনছে, প্রোপাগান্ডা যেটা করছে, সেটা কোনো প্রভাব পড়ার না, সম্ভাবনা? এটা প্রভাব পড়বেই না। আপনি নিজে একবার খবর নিলে জানতে পারবেন। কিন্তু আরো একটা ব্যাপার আছে যে এই যে ওভারলোডের যে সিন্ডিকেট, বিভিন্ন সময় দেখা যায় পাথরের ওভারলোড পাথর যাচ্ছে। হারাং ব্রিজ যখন ভেঙেছে তখন হারাং ব্রিজে আমরা যখন দেখেছি যে প্রতিটা ট্রাকে প্রায় 75 টনের উপরে পাথর ছিল। বা গ্রেমন ব্রিজের কারণটাও ইঞ্জিনিয়াররা বলেছেন যে ওভারলোডের একটা সিন্ডিকেট পাথরের। ভালো কথা, এটা আমি আগে একটা সাক্ষাৎকারে বলেছি এবং সেখানে আপনার নাম সেই আবার ঘুরে ফিরে এটা তো বিপ্লব কান্তি চলে আসে। আমি এটা আগের একবার সাক্ষাৎকারে আমি দিয়েছি। এটা 1971 সালে আমাদের গ্রেমন ব্রিজ খুলেছি। আজকে থেকে কত বছর বলেন তো? আজকে থেকে প্রায় 54 ইয়ার্সের। 54 ইয়ার্স যদি হয়, আজকে তখনের দিনে গাড়ি কি ছিল? বেডফুট গাড়ি এবং ডি মডেল ট্রাক গাড়ি সামনের দিকে ওরা ছিল। আবার অনেক সময় রশি দিয়ে টানলে স্টার্ট দেয়। 3 সিএম মাল টানতো, হ্যাঁ 100 ফুট পাথর 100 ফুট টানতো আমাদের এখানে। আজকের দিনে 16 চাকার গাড়ি, 20 চাকার গাড়ি সরকার তো পারমিশন দিচ্ছে, কিন্তু সেইভাবে তো এই ব্রিজগুলো তৈরি নাই। ব্রিজগুলো তৈরি আছে ওই 1971 সেই 50 বছর আগে, যে সময় শরৎচন্দ্র সিংহ মুখ্যমন্ত্রী ছিলেন। তারপরে আজকে কতদিন হয়ে গেল, এরপরে এই ব্রিজ আজকের দিনের এই লোড ক্যাপাসিটি বহন করার মতো অবস্থায় আছে কিনা, এটাও তো একটা পরীক্ষামূলক যুক্তির ব্যাপার আছে। তাই ওভারলোড বললে তো চলবে না। কারণ আজ তো সরকার রেভিনিউ নিচ্ছে, 16 চাকার গাড়ির পারমিশন দিচ্ছে, 20 চাকার গাড়ির পারমিশন দিচ্ছে, বড় বড় ট্রেলার চলছে বড় বড় মেশিনারি নিয়ে। আর সবে খালি আঙুল দেখানোর যে পাথরের গাড়ির দিকে দেখালে তো চলবে না। এটা তো এইটাতে আবার আরেকটা কথা আছে, এইসব সিন্ডিকেটের জন্য নাকি সরকারের রাজস্ব মার খাচ্ছে। যারা বলছে তারা বলতে পারবে, আমরা তো জানি না এইভাবে রাজস্ব মার খাচ্ছে বলে। কারণ আজকের দিনে পাথরের মহালগুলোতে যেভাবে পাথর যায়, কংগ্রেসের দিনে যেটা চলতো, কংগ্রেসের দিনে আপনার 1000 সিএম পাথরের পারমিট দেওয়া হতো, যেটা আমরাও পেয়েছি। 1000 সিএম পাথরের পারমিট দেওয়া হতো 3 মাসের জন্য, এবং যেটা একদিনে 1000 সিএম পাথর বেরিয়েছে। আজকের দিনে যেভাবে পাথরের পারমিশন দেওয়া হয়, মানে পারমিট দেওয়া হয় 1 লক্ষ সিএম, 5 লক্ষ সিএমের পারমিট। পাথর নিয়ে চালান ভ্যালুপেড কোয়ান্টিটি থেকে যায়, মানুষ উদ্বৃত্ত চালান নিতে পারে না, চালানের মাল মানে টানতে পারে না, মানে থেকে যায় উদ্বৃত্ত থেকে যায়। কারণ আগে আমি চুরি করা যাবে বলে 1000 সিএমের দাম যেটা পারমিট যেটা দেওয়া হতো, কারণ পাথরের সঙ্গে আমি জড়িত অন্যদিন থেকে তো নেওয়া হতো, যখন 1000 টাকা সিএম, তখনের দিনে 1200 টাকা সিএম টেন্ডার দিয়ে নেওয়া হতো। কারণ ওরা জানতো বা আমরা জানতাম যে এইভাবে চলা যাবে। কিন্তু আজকের দিনে 250-300 টাকা সিএমে আপনার 250-260 টাকা 300 টাকা সিএমের টেন্ডার হচ্ছে পাথরের। না, পাথরটা তো ঠিক আছে আপনি বললেন, তো কয়লাতে যে সিন্ডিকেট চলছে সেটাও কি পজিটিভ? কয়লাতে তো আমি ঠিক বলতে পারবো না, কয়লা সম্বন্ধে আমার ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা নেই, আমি কয়লার ব্যবসা করিও নেই। পাথরের নিয়ে যেটা বলছে সবাই, পাথরের ব্যাপারটা আমি বললাম। এবং এই যে লাইমস্টোনের ব্যাপারটা, লাইমস্টোনের ব্যাপারটা যেটা, এটা আমি একজন কেশারের মালিক, কেশারের ব্যবসায়ী। আমাদের মেইন মার্কেটটা ত্রিপুরা। যখন লাইমস্টোনের ব্যবসাটা শুরু হয় তখন আমরা প্রতিবাদ করেছিলাম। বিভিন্ন কেশার মালিক, আপনারা শিলচরের কেশার মালিকরাও করেছেন, আমরাও করেছি। আমি হাইকোর্টে ব্যক্তিগতভাবে এটা এগেনস্টে পিআইএল করেছি, মানে এটা বন্ধ হয়ে যায়। এটার মানে অপকারিতা কি আছে না আছে এইসব দেখিয়ে আমি পিআইএল করেছি। পিআইএল করে আমরা আমাদের, কারণ আমার ব্যবসায় হ্যাম্পার হচ্ছে, আমরা পাথরের প্রেশারগুলো চলছে না, আজকের দিনও প্রেশার চলে না আমাদের। কিন্তু অনেক সময় আপনার নাম চলে আসে এই, ওই তো আমি বললাম, এটা বললাম তো, এটা আপনার মানে বিরোধীদের এটা ইমেজ নষ্ট করার জন্য, একটা করার জন্য। এইগুলা আপনার কোনো না, এটা কোনো প্রভাব পড়ার না, সম্ভাবনা নেই। তাহলে বিপ্লব, আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে। আমরা এতক্ষণ কাঠিগড়ার যিনি বিজেপির একজন প্রবল প্রার্থীদের দাবিদার বিপ্লব কান্তি পালের সঙ্গে কথা বললাম। তার কাছ থেকে আজ কিছু বেশ নতুন কিছু আমরা শুনলাম
যেটা তিনি বলছেন যে কমলাক্ষ দেবপুরকায়স্থ বিজেপির টিকিট হয়ে যখন দাবি নিয়ে কাটিগড়ায় এসেছেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু বিজেপির সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে তার কোনো সম্পর্ক তেমনটা নেই। দ্বিতীয় হচ্ছে তিনি নাকি প্রধানমন্ত্রীর কোনো মন কি বাত অনুষ্ঠানেও তিনি যোগ দেন না। অর্থাৎ বিজেপি তার একটা সংগঠন নিয়ে চলছে, ঠিক প্যারালাল কমলাক্ষ দেবপুরকায়স্থ নাকি আরও একটা প্যারালাল সংগঠন তৈরি করে তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। এবং তিনি একটা কথা বলেছেন, 2021 সালে গৌতম রায়ের মতো যখন একজন প্রভাবশালী ব্যক্তি কাঠিগড়ায় বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তার রেজাল্ট আমরা সবাই জানি। এবং তিনি বলছেন যদি সে ধরনের কোনো পুনরাবৃত্তি হয়, অর্থাৎ কমলাক্ষ যদি টিকিট পান, তাহলে সেটার একটা প্রভাব পড়ার খুব বেশি সম্ভাবনা আছে। এবং সেই প্রভাবে যে শুধু বিজেপি দল ক্ষতিগ্রস্ত হবে তা নয়, কাঠিগড়ার জনসাধারণও একটা ক্ষতিগ্রস্তের মুখে পড়বেন। আর কমলাক্ষ দেবপুরকায়স্থ যে এই সুযোগটা পেয়েছেন, সেটার মূল কারণ হিসাবে তিনি চিহ্নিত করেছেন যে কাঠিগড়ার বর্তমান বিধায়ক খলিল উদ্দিন মজুমদার এর যে তিনি কাজ সেভাবে করতে পারছেন না, সেই সুযোগটাই কিন্তু নিষ্ক্রিয়তার জন্যই কমলাক্ষ এই সুযোগ নিয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে সবসময় আমরা যখনই কথা উঠে সিন্ডিকেট, পাথর, বালু, লাইমস্টোন সব জায়গায় একটা বিপ্লবকান্তের নাম জড়িয়ে পড়ে। তিনি আজ একটা বিষয় বুঝিয়ে দিলেন যে সিন্ডিকেট শব্দটা কিন্তু কেবল যে নেগেটিভ তা নয়। সিন্ডিকেট একটা যদি কয়েকজনকে নিয়ে ব্যবসা করা হয় সেটাকেই সিন্ডিকেট বলে, এটা পজিটিভ সিন্ডিকেট। তিনি সেই পজিটিভ তিনি করছেন, তিনি সিন্ডিকেটে ব্যবসা করছেন, সেটা তিনি স্বীকার করেছেন, তবে সেটা হলো পজিটিভ সিন্ডিকেট। অসংখ্য ধন্যবাদ বিপ্লববাবু আপনাকে। আজ আপনি এই ব্যস্ততার সময়, কারণ আপনার দেখছি দলীয় কার্যালয়ে অনেক কর্মসূচি রয়েছে, তার মধ্যে যে আপনি এসেছেন তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনার প্রতি শুভেচ্ছা থাকলো যে আপনি দলের টিকিট পান এবং কাঠিগড়া থেকে বিধায়ক নির্বাচিত হন, সেই শুভেচ্ছা থাকলো। এবং আগামীতে আরও একদিন ডাকবো আপনাকে আসার জন্য। ধন্যবাদ, নমস্কার। তাহলে অনুষ্ঠান এখানেই শেষ করতে যাচ্ছি আজকের মতো। আপনারা সবসময় চোখ রাখবেন ঈশান বাংলার ফেসবুক পেজ, ইউটিউব, ইনস্টাগ্রাম, সঙ্গে রাখবেন ঈশান বাংলার যে চ্যানেল, সেই চ্যানেলে, কারণ ঈশান বাংলায় চোখ রাখলেই পাবেন মুহূর্তের খবর মুহূর্তে। তাহলে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।